দশম শ্রেণীর ইতিহাসের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক 1947 খ্রিস্টাব্দের পরবর্তী উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ছাত্রছাত্রীদের বলবো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও এবং সেই সঙ্গে কমেন্ট করো। তো শুরু করছি। প্রথমত তোমাদের একটি ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে 1947 সালের ভারতবর্ষ দুটি টুকরো হয়ে গিয়েছিল এবং তার সঙ্গে কয়েকটি বৃহৎ দেশীয় রাজ্যের অস্তিত্ব ঘটেছিল, তা পরবর্তীকালে যে কোনো একটি ডোমিনেন্টের সঙ্গে যুক্ত হয়েছিল। তো 1947 সালের ভারত বিভক্ত হওয়ার ফলে যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল মূলত ভারতবর্ষের এক, ধর্ম ও অধিজাতির তত্ত্ব ভিত্তিতে দেশভাগ, দুই, নিরাপত্তার অভাব, তিন, ধর্ম ও সংস্কৃতির মধ্যে বহুযোজন দূরত্ব, পাকিস্তানি দাঙ্গা প্রতিরোধে নিষ্ক্রিয়তা ও সংখ্যালঘু নিধন। 2 নম্বর, ভারতে উদ্বাস্তুদের সংখ্যা ও পরিমাণ। 1951 সালের জনগণনা অনুযায়ী প্রায় 80 লক্ষ মানুষ পাকিস্তান থেকে ভারতে আসে। এদের মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু মানুষের সংখ্যা প্রায় 50 লক্ষ আর পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুর সংখ্যা প্রায় 30 লক্ষ। তবে 1971 সালের পর্যন্ত আরও কয়েক লক্ষ উদ্বাস্তু পূর্ব পাকিস্তান থেকে ভারত এসেছিল। তৃতীয় বিষয় হলো উদ্বাস্তুদের আগমনে ভারতের সমস্যা। ভারতে জনসংখ্যার চাপ বৃদ্ধি পায়, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যায়, উদ্বাস্তুদের উস্কানিতে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটতে থাকে, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য দিল্লি দাঙ্গা। অর্থনৈতিক চাপ বৃদ্ধি পায়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা দেখা যায়, গান্ধীজির হত্যা হয় 1948 খ্রিস্টাব্দে 30 জানুয়ারি। চতুর্থ বিষয় হলো উদ্বাস্তু আগমনের প্রকৃতি, পূর্ব ও পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান থেকে 1947 খ্রিস্টাব্দের উদ্বাস্তুরা একেবারেই চলে আসেন। দুই, ভাষার নৈকট্য থাকায় তারা উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে ছড়িয়ে পড়েন। তিন, পূর্ব পাকিস্তান থেকে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত উদ্বাস্তুরা ভারতে আসতে থাকে। চার, ভাষাগত কারণে পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরাতে ভিড় জমান। মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি শোনো, দেখো, প্রয়োজন হলে তোমরা তোমাদের খাতায় ভিডিওটি পোস্ট করার পর লিখে নিতে পারো, কারণ এই অধ্যায়টি অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং টপিকও অতি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনা রয়েছে 2021 মাধ্যমিকে। তো পঞ্চম বিষয়টি হলো উদ্বাস্তু সমস্যার সমাধান, পশ্চিম পাকিস্তান। ক, পুনর্বাসনের যুগ। স্বাধীনতা লাভের প্রথম 5 বছর ভারত সরকার উদ্বাস্তুদের পুনর্বাসনের ওপর গুরুত্ব দেয়। এই জন্য স্বাধীনতা লাভের প্রথম 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত। খ, উদ্বাস্তুদের আগমনের সংখ্যা দৈনিক প্রায় ছিল 20,000। উদ্বাস্তু শিবির। পশ্চিম পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের আশ্রয়দানের জন্য প্রায় 200টি উদ্বাস্তু শিবির খোলা হয়েছিল, যেমন কুরুক্ষেত্র 3 লক্ষ, মুম্বাই শহরে 5টি উদ্বাস্তু শিবির খোলা হয়েছিল। উদ্বাস্তু শিবিরগুলিতে থাকা, খাওয়া, বিনোদন সবকিছুই ব্যবস্থা করা হয়েছিল। ঘ, সাহায্য। ভারতীয় বিদেশি সমাজকর্মীদের এক সমন্বয় সংস্থা যুক্ত ত্রাণ ও কল্যাণ পরিষদ, যা তাদের সাহায্য করেছিল। ও সরকারি সাহায্য। পশ্চিম পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের জন্য সরকার নানা রকম সাহায্য করে। তাদের জমি, কৃষি ঋণ, বাড়ি নির্মাণ, ভর্তুকি, কুটির শিল্প স্থাপন, নানা রকম সাহায্য দেওয়া হয়। কৃষকদের জমি বন্টন। পশ্চিম পাঞ্জাবের হিন্দু ও শিখরা 270 হেক্টর জমি ফেলে এসেছিল। অন্যদিকে ভারতের পূর্ব পাঞ্জাব থেকে মুসলমানরা প্রায় 190 হেক্টর জমি ছেড়ে গিয়েছিল। 2, প্রথম দিকে উদ্বাস্তু জমি প্রতিটি কৃষক পরিবারকে 4 একর করে জমির জোর দেওয়া হয়।
বীজ এবং যন্ত্রপাতি কেনাবার জন্য অগ্রিম ঋণ দেওয়া হয়। প্রতিটি পরিবার কতটা জমি পাকিস্তানে ফেলে এসেছে তা জানতে বলা হলো। প্রতিবেশীদের কাছ থেকে এর সহায়তা যাচাই করা যায়। জমি বন্টনের এই বিরাট কর্মকাণ্ডের নায়ক ছিলেন তারলোক সিংহ আইসিএস। 1949 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের মধ্যে তারলোক সিংহ তার সহযোগীরা 2.5 লক্ষ জোতের বিল করেন। পূর্ব পাঞ্জাবের বিভিন্ন জেলার উদ্বাস্তুদের সমভাবে পুনর্বাসন দেওয়া হয়। পরে সেই সব উদ্বাস্তুরা এসেছিল, তাদের প্রতিবেশীদের কাছে পুনর্বাসন দেওয়া হয়েছিল। উপনগর স্থাপন। পশ্চিম পাকিস্তান থেকে কৃষকরা ছাড়াও এসেছিল কারিগর, ব্যাপারী, শ্রমিক। এদের স্থান দেওয়ার জন্য সরকার বিভিন্ন উপনগরী গড়ে তোলেন। সেই সংখ্যা ছিল প্রায় 19টি। তাদের মধ্যে অন্যতম হল ফরিদাবাদ। রাজধানী দিল্লি থেকে প্রায় 30 মাইল পশ্চিমে এটি অবস্থিত ছিল। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে আসা উদ্বাস্তুদের তাদের পুনর্বাসন দেওয়া হয়। সরকার এখানে 60-40 অনুপাতে বাড়ি বানিয়ে দেয়। এখানে দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছিল। বর্কেজ উত্তর পশ্চিম ভারতের নানা শহরে উদ্বাস্তু পুনর্বাসন। ফরিদাবাদ ছাড়াও পশ্চিম পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের একটা বড় অংশ উত্তর পশ্চিম ভারতের নানা শহরে গুলিতে আশ্রয় নেয়। যেমন দিল্লি, প্রায় 5 লক্ষ উদ্বাস্তু দিল্লিতে আসেন, ভিড় করেন স্কুল, কলেজ, ধর্মশালা, সামরিক ছাউনি, রেলের প্ল্যাটফর্ম প্রভৃতি ফুটপাতে। দিল্লির চরিত্র বদলে গেল। উর্দুভাষী মুসলমানরা দিল্লিতে চলে গিয়েছিল, তার জায়গায় নিল পাঞ্জাবি ভাষী হিন্দু আর শিখরা। বোম্বাই, 5 লক্ষ উদ্বাস্তু বোম্বাই শহরে আসে। এই জন্য বোম্বাই শহরে 5টি উদ্বাস্তু শিবির খোলা হয়েছিল। এরা এসেছিল মূলত সিন্ধু প্রদেশ ও পাঞ্জাব থেকে। বোম্বাই শহরের চেহারা বদলে গেল। এখানে থাকার জায়গার বড়ই অভাব ছিল, ফলে বস্তির সংখ্যা বৃদ্ধি পেল। অন্যান্য শহর উদ্বাস্তুদের একটা বড় অংশ পশ্চিম ভারতের নানান শহরে গুলিতে আশ্রয় নেয়, যেমন পুনে, আহমেদাবাদ ইত্যাদি। প্রতিক্রিয়া, স্থানীয় মানুষদের সঙ্গে বিবাদ বিসন্ধা শুরু হলো। সরকারের বিরুদ্ধে ক্ষোভ। উদ্বাস্তুরা অনেকেই ভারত সরকারের বিরুদ্ধে রাগে ফুঁসতে থাকে। তারা বলে, আমাদের এই সরকার অপদার্থ। কতকগুলো চোর এসে এক জায়গায় জুটেছে। একমাত্র পণ্ডিত নেহেরু তাদের প্রাণপুরুষ ছিলেন। 6. উদ্বাস্তু সমস্যার সমাধান। পূর্ব পাকিস্তান। আশ্রয়, আত্মীয় স্বজন, রেল স্টেশন। 1948-এর উদ্বাস্তুরা শিয়ালদা স্টেশন, শাহপুর, দুর্গাপুর, বালিগঞ্জ সার্কুলার, ধর্মতলার সামরিক ব্যারাক দখল করে নেয়। ফাঁকা বাড়ি দেখলেই রাতের অন্ধকারে তা দখল করে নিতেন। বাসস্থানের সমস্যা তীব্র ছিল। ভারতের পূর্ব পাঞ্জাব থেকে বিপুল সংখ্যক মানুষ যেমন পাকিস্তানে চলে এসেছিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন ঘটেনি। ফলে ফাঁকা ক্ষেত খামার ও থাকার জায়গার অভাব ছিল। বাংলার সরকার ভাবত পূর্ব পাকিস্তানে দাঙ্গা থামলেই উদ্বাস্তুদের ফিরে যাবে। পুনর্বাসনের সমস্যা। ভাষাগত সাদৃশ্যের কারণে পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তুরা উত্তর ও পশ্চিম ভারতের নানান শহরগুলিতে পুনর্বাসন দেওয়া গেলেও এরকম কারণে পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়া সম্ভব হয়নি। ভাষাগত কারণে বাঙালি উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা আসামের বাইরে যেতে প্রস্তুত ছিল না। উদ্বাস্তুদের একাংশকেই উড়িষ্যার দণ্ডকারণ্য ও আন্দামানে পাঠানোর ব্যবস্থা করা হলে বিরোধীদের সঙ্গে সরকারের মতপার্থক্য দেখা দেয়। 1978 খ্রিস্টাব্দে 1.5 লক্ষ উদ্বাস্তু দণ্ডকানন থেকে পশ্চিমবঙ্গে চলে আসে এবং দক্ষিণ 24 পরগনার তারা এসে বসতি স্থাপন করে। 5. মরিচঝাঁপি ছিল সংরক্ষিত বনাঞ্চল। পশ্চিমবঙ্গ সরকার বলপূর্বকভাবে ওইখানে থেকে উদ্বাস্তুদের পুনরায় দণ্ডকাননে পাঠানোর চেষ্টা করলে পুলিশ ও উদ্বাস্তুদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত একটা অংশকে দণ্ডকাননে পাঠানো সম্ভব হলেও এর বড় অংশটি শিয়ালদহ ও বারাসাতের মধ্যবর্তী অঞ্চল ও দক্ষিণ কলকাতায় আশ্রয় নেয়। কমিউনিস্টদের আন্দোলন শুরু হয় এর পরবর্তী সময়কালে। 7. পশ্চিম বনাম পূর্ব উদ্বাস্তু সমস্যার সমাধানের তুলনামূলক দিক। পশ্চিমবঙ্গ উপর চাপ সৃষ্টি হয় জনসংখ্যা, সামাজিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে।
বাংলার ক্ষেত্রে সবাইকে পুনর্বাসন দেওয়া সম্ভব হয়নি। বাংলার উদ্বাস্তুদের বাসস্থানগুলি ছিল নিম্নমানের খড় ও টিন ও টালির খড় দেওয়া হয়েছিল। পশ্চিম পাকিস্তানের সব উদ্বাস্তুরা পুনর্বাসন জমি পেয়েছিল, সেক্ষেত্রে পূর্ব পাকিস্তানের মানুষদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। উদ্বাস্তু সমস্যার সমাধানে বাংলা থেকে চাপ। উদ্বাস্তুদের দরিদ্র বন্ধু নামে খ্যাত কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার নানা উদ্বাস্তু শিবির ঘুরে উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য নেহেরু সরকারের উপর চাপ দেন। বাংলার উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য তিনি নেহেরুকে বলেন নেহেরু লিয়াকত চুক্তি। প্রবল চাপের মুখে উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দের 17 এপ্রিল। শর্ত: সংখ্যালঘু যে যার রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকবে এবং তার কাছেই প্রতিক্রিয়া চাইবে। পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে কেউ অন্য দেশে শরণার্থী হতে চাইলে তাকে সাহায্য করা হবে। ভারত ও পাকিস্তান বর্তমান সংকটের কারণ পরিমাণ নিরূপণের জন্য অনুসন্ধান কমিটি বসাবে এবং সংখ্যালঘু কমিশন গঠন হবে। 4. পূর্ব ও পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধি থাকবে। এইভাবে নেহেরু লিয়াকত চুক্তির শর্তগুলি স্বাক্ষরিত হয়। কিন্তু সারা বিশ্ব জানে, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ জানে তা কতটাই পালন হয়েছিল কে জানে। বিতর্ক, হতাশা, অধরা সমাধান। নেহেরু লিয়াকত চুক্তির অনেকটাই হতাশ করে। পূর্ব পাকিস্তানের উদ্বাস্তু স্রোত বন্ধ করার জন্য আরও কঠোর চুক্তির প্রয়োজন ছিল। দূরদর্শী প্রসাদ বলেছিলেন, পাকিস্তান এই চুক্তির শর্তাদি পালনে আন্তরিকতা দেখাবে না। বাস্তবে তাই হয়েছিল। পাকিস্তান চুক্তির শর্তাবলী পালন করেনি। 1950 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ভারতীয় পার্লামেন্টে এই মর্মে বিতর্ক সৃষ্টি হয়। ভস্মে ঘিরালা হলো। নেহেরু লিয়াকত চুক্তির পর 1960 থেকে 61 খ্রিস্টাব্দে প্রায় 10 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হয়। এতেই বোঝা গেল পাকিস্তান আছে, পাকিস্তানেই আর আমাদের সবকিছুই আন্তরিক প্রচেষ্টা জলে গেল। নেহেরু লিয়াকত চুক্তির নামে উদ্বাস্তু সমস্যার সমাধানের যে চেষ্টা হয়েছিল তা আসলেই ভস্মে ঘিরালা ছাড়া আর কিছুই হলো না। গুরুত্বপূর্ণ তথ্য এক ঝলকে দেখে নেওয়া যাক। তোমরা এই তথ্যগুলি দেখে নাও। ভারত ও পাকিস্তান ভাগ হয়েছিল রেডক্লিফ লাইন অনুসারে। ভারত বিভক্ত হওয়ার পর নিরাপদ আশ্রয় খুঁজে পাকিস্তান থেকে আগত হিন্দু ও শিখ শরণার্থীদের উদ্বাস্তু বলা হয়। সারা বাংলা উদ্বাস্তু আন্দোলন পরিষদ গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। নেহেরু লিয়াকত চুক্তি, দিল্লি চুক্তি বা স্বাক্ষরিত ছিল 1950 খ্রিস্টাব্দের 17 এপ্রিল। নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর সঙ্গে। নেহেরু লিয়াকত চুক্তির জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ক্ষিতীশচন্দ্র নিয়োগী। পশ্চিম পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়ার সম্ভব হলেও পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের একটা বড় অংশকেই পুনর্বাসন দেওয়া সম্ভব হয়নি।